ফুল এটা স্রষ্টার অন্যতম সুন্দর সৃষ্টি। এই ফুল দেখে একদল লোক এর মায়ায় পড়ে, আত্মতৃপ্তির সাথে লেখে কবিতা। আবার এই ফুল দেখে একদল লোক তা ছিঁড়ে ফেলে। তারা সুন্দর চেনে না, কারণ বিভৎস কিছু একটা লোভ তাদের অন্ধ করে দিয়েছে। এই বিভৎস কিছু একটা হচ্ছে ক্ষমতা। সালটা ছিল 1971। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া মানুষ নরপশুতে পরিণত হয়ে ঘুমন্ত মানুষদের উপর গুলি করে হত্যা করে। এর পেছনে কারণও ছিল, নির্বাচনে হেরে যাওয়ার পরে ক্ষমতা হস্তান্তর করলে যে তাদের পূর্বের পাপের শাস্তি দেওয়া হবে, তাই তারা ক্ষমতা হস্তান্তরের জায়গায় অধিকার লুণ্ঠন শুরু করে। অধিকার চাই তোমাদের, সত্য বলতে চাও, গুলি খাও। জুলুম নিপীড়ন চলছে, অথচ রেডিওতে বলছে সিচুয়েশন নর্মাল। এই 1971 সালে যে যুদ্ধ সংঘটিত হয় সেটা যদি আপনি নিজ চোখে দেখতে চান, তাহলে আপনার পড়তে হবে আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত এই বইটা। আনোয়ার পাশা হচ্ছেন একজন লেখক এবং বুদ্ধিজীবী। 1971 সালে 14ই ডিসেম্বর যখন অন্যান্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, সেদিন তাকেও হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ওনার লেখা এই বইটা পড়লে আপনার মনে হবে আপনি স্বচক্ষে মুক্তিযুদ্ধ দেখছেন। কতই না কঠিন ছিল সেই মুহূর্তগুলো। এই বই পড়ে একটা জিনিস পরিষ্কার, অন্যায় বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব না। আসলে সত্য হচ্ছে পানিতে থাকা বুদবুদের মতো, মেঘে ঢাকা সূর্যের মতো। আপনি কদিন আটকাবেন এদের? এক না একদিন অন্যায়ের মেঘ চিরে এই সূর্য বের হবেই। এই বইটা পড়লে আপনি দেখতে পাবেন ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে। মারধর করা, দালালি করা, লুণ্ঠন, চুরি, অপবাদ দেয়া সহ যত ধরনের খারাপ কাজ ছিল সবই করেছিল সেই ক্ষমতালোভী মানুষজন। ক্ষমতালোভী মানুষজনের বৈশিষ্ট্য এটা। পৃথিবীর যত জায়গায় ক্ষমতাবান মানুষ দেখবেন আপনি, সবারই বৈশিষ্ট্য একই রকম। সবাই একই ধরনের কাজ করে, দালালি, চাটুকারিতা, মিথ্যা কথা বলা, অপবাদ দেয়া, মারধর করা, লুণ্ঠন করা। 25শে মার্চের রাতের ঘুমন্ত মানুষদের গুলি করা থেকে শুরু হয় এই উপন্যাসটা। তারপরে দেখতে পাবেন কিভাবে পাকিস্তানি সেনারা জোর করে ক্ষমতায় বসা ইয়াহিয়া খানের নোংরা চিন্তার বাস্তবায়ন করে। এইটা পড়ার পরে আপনার কাছে বা আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে আসলে কি কি ঘটনা ঘটেছে এর বর্ণনার কারণে। আপনার মনে হবে আপনি নিজ চোখে দেখছেন এই ঘটনাগুলো। শহরের মানুষরা নিজ নিজ বাসা ছেড়ে পালাচ্ছে। বাসা হচ্ছে সবচেয়ে সুরক্ষিত জায়গা, কিন্তু সেখানেও যদি ঠাঁই না মেলে তাহলে পালাতে তো হবে। সবাই চলে যাচ্ছিল গ্রামে গঞ্জে, কিন্তু সেখানেও সমস্যা। বাইরে কারফিউ থাক বা না থাক, সেনাবাহিনী ঠিকই আছে। বের হলেই জিজ্ঞেস করে তোমার নাম কি। নাম যদি বাংলা হয় তাহলেই সমস্যা, কারণ তাদের একটা চিন্তা হচ্ছে বাঙালি কখনো মুসলিম হতে পারে না। আর সে কারণেই তারা মসজিদের মুসল্লিদেরকেও হত্যা করে আজান দেয়া মুয়াজ্জিনকে, এবং বাঁচতে পারেন নাই মসজিদের ইমামও। তাদের কথাগুলো এতটাই যুক্তিযুক্ত ছিল যে সেটা বোঝার জন্য আপনার প্রথমে নিজের মগজটা খুলে গরম পানিতে ধুতে হবে, তারপরে সেটা আবার মাথায় লাগাতে হবে। এই ধরেন আপনি যদি সালাত নাও আদায় করেন, কিন্তু আপনি যদি উর্দু না বলতে পারেন, তাহলে আপনি অমুসলিম, এবং পাকিস্তানে অমুসলিমরা থেকে সেটাকে নাপাক করবে, তাই তাদের মরতে হবে। আপনি যদি তাদের এই যুক্তির বিপক্ষে গিয়ে কোনো একটা কোরআন থেকে আয়াত শোনান, তাহলে আপনাদের গুলি খেতে হবে। লেখক তার বইয়ের নামের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর বৈশিষ্ট্য তুলে ধরেছেন। রাইফেল, রুটি, আওরাত। রাইফেল দিয়ে তারা বাঙালি পুরুষদের হত্যা করবে, রুটি খেয়ে শক্তি সঞ্চয় করবে, এবং মেয়ে এবং মহিলাদেরকে তারা আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে সকালে কাজ করাবে এবং রাতে ভক্ষণ করবে। এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। আরও দেখা যায় যারা সত্যের পক্ষে লড়াই করতে নামে, তাও আবার সশস্ত্র হানাদার বাহিনীদের বিরুদ্ধে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে কিছু লোভী দালালরা। কোথাও আশ্রয় না পাওয়া মুক্তি বাহিনীদেরকে আশ্রয় দিবে বলে ধরিয়ে দেয় হানাদার বাহিনীদের কাছে। একটা জিনিস খেয়াল করবেন, অত্যাচারীদের মনে সবসময় এক ধরনের ভয় থাকে। একই ভয় ছিল পাকিস্তানি সেনাদের মনে। এতগুলো মানুষ হত্যা করার পরে বহির্বিশ্বে যে জবাব দিতে হবে, তাই তারা যেনতেনভাবে মৃতদেহগুলোকে পুঁতে দেয়, এবং সেই জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়, সেখানে গড়ে তুলে বিভিন্ন পার্ক। দালালদের দ্বারা বাজার লুট করে এবং ছবি তোলে, তারপরে সেই বাজারে দিয়ে দেয় আগুন। এর ফলে তিনটা লাভ হবে। এক, বহির্বিশ্বে এটা বলা যাবে যে বাঙালিরা বাজার লুট করছে। দুই, তারা বিশৃঙ্খলা করছিল, এ কারণে তাদেরকে হত্যা করা হয়। এবং তিন, বেঁচে থাকা বাঙালিদেরকে জিম্মি করা যাবে। এছাড়াও যে আরও কত ধরনের ছলচাতুরি করেছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুর্ভাগা পাকিস্তানি শাসকরা শুধু নামে মুসলিম হওয়ার পাশাপাশি যদি একটু কোরআন মাজিদ খুলে দেখত, তাহলে তারা বুঝতে পারত অতীতে এই ধরনের সীমালঙ্ঘনকারীদের কি অবস্থা হয়েছিল। 71-এর সেই প্রতিকূল পরিবেশের মধ্যেও গড়ে ওঠে মুক্তি বাহিনী, ছিনিয়ে আনে নিজেদের অধিকার এবং স্বাধীন করে এই দেশকে এবং দেশের মানুষকে।
এই বইটা লেখা হয়েছিল যুদ্ধের শুরুর দিকে, সম্ভবত এপ্রিল মাসে। এই বইটা আমাদের ছাত্র সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদি সম্ভব হয় আপনারা দুটা কাজ করবেন, এক, এই বইটা পড়বেন, দুই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।